ভেবে দেখুন তো, আপনি জলের ওপরে একটা মাটির ইট ফেলে দিলেন আর সেটা ডুবে যাওয়ার বদলে শোলার মতো ভলভলিয়ে ভাসতে শুরু করলো। শুনতে আজগুবি মনে হলেও ভারতের তেলেঙ্গানা রাজ্যে এমন একটা মন্দির আছে যা এই অসম্ভবকে সম্ভব করেছে। আমি কথা বলছি 800 বছরের পুরনো রামাপ্পা মন্দিরের। এখানকার ইটের ওজন এতটাই কম যে তা জলের ওপর অনায়াসে ভাসতে পারে। কিন্তু ভাবুন তো, 1300 শতাব্দীতে যখন কোনো বড় বড় কারখানা বা কেমিক্যাল ল্যাব ছিল না, তখন সেই সময় ইঞ্জিনিয়াররা এমন জাদুকরি ইট বানালেন কিভাবে? এটা কি কেবল একটা অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো টেকনোলজি যা আজকের দিনের আধুনিক বিজ্ঞানও হুবহু নকল করতে পারছে না? তেলেঙ্গানার মুলুঙ্গু জেলায় অবস্থিত এই রামাপ্পা মন্দির হলো ভারতের একমাত্র মন্দির যেটার নাম কোনো ভগবানের নামে নয়, বরং এর প্রধান স্থপতি বা আর্কিটেক্ট রামাপ্পার নামে রাখা হয়েছে। কাকতীয় রাজবংশের শাসনকালে 1213 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই মন্দিরটিকে বলা হয় স্থাপত্যের কবিতা। কিন্তু আপনি যদি একে শুধুমাত্র সুন্দর একটা মন্দির ভাবেন, তবে আপনি মস্ত বড় ভুল করবেন। এই মন্দিরটি প্রকৃতি, কারুকার্য আর নির্মাণশৈলী আসলে একটা বড় ধাঁধা। কিন্তু আসল প্রশ্ন হলো, ইট কেন ভাসবে? একটা ইটের কাজ তো হলো মাটির শক্ত কামড় দেওয়া, সেখানে হালকা হওয়ার প্রয়োজনটা পড়লো কেন? সত্যি বলতেই ভাসমান ইটের রহস্যের গভীরে ঢোকা মানেই হলো প্রাচীন ভারতের হারিম করা এক ইঞ্জিনিয়ারিংয়ের মুখোমুখি হওয়া। ব্যাপারটা এখানে একটু ভালো করে লক্ষ্য করুন। কাকতীয় রাজাদের সময়ে দক্ষিণ ভারতের অনেক শক্তিশালী ভূমিকম্প হতো। রামাপ্পা ভাবতেন, যদি সাধারণ ভারী ইট বা পাথর দিয়ে মন্দিরটা বানানো হয়, তবে ভূমিকম্পের এই ঝটকায় বিশাল এই কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তিনি এমন কিছু একটা করার কথা ভাবলেন যা আগে কেউ ভাবেননি। তিনি মন্দিরের ফাউন্ডেশন বা ভিট তৈরির জন্য ব্যবহার করলেন স্যান্ডবক্স টেকনোলজি। মানে মন্দিরের নিচে গর্ত করে সেখানে বালি আর গুঁড়ো চুন পাথরের মিশ্রণ ভরে দিলেন, যাতে ভূমিকম্পের সময় কম্পনটা বালি শুষে নেয়। কিন্তু মন্দিরের ওপরের অংশ বা গোপুরমকে হালকা রাখাটা ছিল তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে তিনি এই জাদুকরি ইট ব্যবহার করলেন। এই ইটগুলো সাধারণ ইটের চেয়ে 3 থেকে 4 গুণ হালকা। পর্যটকরা যখন এই মন্দির দেখতে যান, তারা আজও জলের বালতিতে ইটের টুকরো ফেলে পরীক্ষা করে দেখেন, আর প্রতিবারই ইটগুলো ভেসে ওঠে। ভাবুন তো, 800 বছর ধরে ইটগুলো রোদ বৃষ্টি সহ্য করছে, কিন্তু এদের গুণাগুণ আজও একই রকম আছে। সত্যি বলতে, কোনো আধুনিক ব্রিক ম্যানুফ্যাকচারিং ইউনিট এই গ্যারান্টি দিতে পারে না যে তাদের ইট 800 বছর ধরে জলের ওপর ভাসবে। এখানেই গল্পটা পুরো উল্টে যায় যখন বিজ্ঞানীরা এই ইটগুলো নিয়ে গিয়ে ল্যাবে রিসার্চ করতে শুরু করলেন। তারা অবাক হয়ে দেখলেন যে এই ইটগুলো কোনো সাধারণ মাটি দিয়ে তৈরি নয়, এর ভেতরে স্পঞ্জের মতো অসংখ্য সূক্ষ্ম ছিদ্র আছে। রিসার্চে দেখা গেছে যে এই সময়ের কারিগররা মাটির সাথে কাঠের গুঁড়ো বা বিশেষ কিছু গাছের আঠা, এক ধরনের আগ্নেয়শিলা বা ছাইও মিশিয়েছিলেন। যখন এই ইটগুলো পোড়ানো হতো, তখন এই কাঠের গুঁড়োগুলো ছাই হয়ে যেত আর ভেতরে ছোট ছোট গর্ত তৈরি হতো। আর এর ফলেই ইটের ডেনসিটি বা ঘনত্ব জলের চেয়ে কমে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই ইটগুলো হালকা হলেও এদের স্থায়িত্ব পাথরের চেয়েও বেশি। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। গবেষকরা যখন বর্তমান প্রযুক্তিতে ইটগুলো তৈরি করার চেষ্টা করলেন, তখন দেখা গেল হুবহু একই জিনিস বানানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা হয়তো হালকা ইট বানাতে পারি, কিন্তু সেগুলো এত বছর টিকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? গবেষকরা লক্ষ্য করেছেন যে মন্দিরের কারুকার্য করা মূর্তিগুলো এমন এক বিশেষ পাথর দিয়ে তৈরি যা দেখলে মনে হবে কেউ লেদ মেশিনে বসে কাজ করেছে। কিন্তু 1300 শতাব্দীতে লেদ মেশিন এলো কোথা থেকে? তার মানে কি রামাপ্পার কাছে এমন কোনো টেকনিক ছিল যা সময়ের চেয়ে কয়েকশো বছর এগিয়েছিল? আসল সত্যটা হলো, রামাপ্পা মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি হলো এক ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এখানকার এক বিশেষ নটনর্তকী মূর্তির কানের দুল বা অলঙ্কার এতই সূক্ষ্ম যে তার ভেতর দিয়ে আপনি একটা সরু চুল গলিয়ে দিতে পারবেন। পাথরের ওপর এমন ফিনিশিং দেওয়া হয়েছে যা আজও হাতে করা প্রায় অসম্ভব। ইনসাইটটা হলো, এখানে কেন রামাপ্পা এত নিখুঁত কাজ করতে চেয়েছিলেন? কারণ এই মন্দির ছিল কাকতীয় রাজবংশের শ্রেষ্ঠত্বের পরিচয়। মন্দিরের পিলারের ওপর যদি আপনি আঙুল দিয়ে টোকা দেন,
তবে দেখবেন এক একটা পিলার থেকে এক এক রকমের বাদ্যযন্ত্রের শব্দ বেরোচ্ছে। একে বলে মিউজিক্যাল পিলার। বিজ্ঞানীরা আজও মাথা চুলকাচ্ছেন যে গ্রানাইট বা ব্যাসাল্টের মতো শক্ত পাথরের ভেতর কি এমন ছিদ্র করলে বা কি অনুপাতে পাথর কাটলে সেখান থেকে সাত সুর বের করা সম্ভব। মন্দিরের দেওয়ালে খোদাই করা হাতির মূর্তিতেও দেখা যায় যে জ্যামিতিক নিখুঁতভাবে, মানে এখানে কেবল ধর্ম নয়, গণিত আর পদার্থবিদ্যা মিলেমিশে একাকার হয়ে গেছে। 800 বছর আগেকার এই মানুষগুলো কি সত্যিই কোনো ভিন গ্রহের জ্ঞান পেয়েছিলেন, নাকি আমাদের ইতিহাস বইতে যা পড়ানো হয় আমাদের জ্ঞান তার চেয়ে অনেক বেশি ছিল? গল্পের শেষটা এখানেই দাঁড়ায় যে রামাপ্পা মন্দির আজও ভারতের গর্ব হিসাবে দাঁড়িয়ে আছে। 17শো শতাব্দীতে এক বিধ্বংসী ভূমিকম্পে আশেপাশের বহু মন্দির গুড়িয়ে গিয়েছিল, কিন্তু রামাপ্পা মন্দিরের কোনো ক্ষতিই হয়নি। শুধুমাত্র এই স্যান্ডবক্স টেকনোলজি আর ভাসমান ইটের জন্য এটি আজও অটুট। এটি কেবল তেলেঙ্গানার একটি মন্দির নয়, এটি হলো সারা বিশ্বের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটি জীবন্ত পাঠ্য বই। আজ যখন আমরা আধুনিক ড্যাম প্রুফ বা আর্থকোয়েক প্রুফ বিল্ডিং বানাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করি, তখন রামাপ্পার দিকে তাকালে মনে হয় তিনি যেন আমাদের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ইট যদি জলের ওপর ভাসতে পারে তবে ইতিহাসকেও নতুন করে লেখা সম্ভব। পুরো ব্যাপারটি কি সত্যিই জাদুকরী নয়, যেখানে এক প্রাচীন স্থপতি তার বুদ্ধির জোরে পাথর আর ইটকে খেলনা বানিয়ে ফেলেছিলেন? রামাপ্পা মন্দিরের এই ভাসমান ইটের রহস্য আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন আমাদের পূর্বপুরুষরা আধুনিক বিজ্ঞানের চেয়েও অনেক বেশি জানতেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভারতের এই বিস্ময়কর স্থাপত্যের গল্পটা আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।